গল্প ফুল ফোটানোর স্বাদ। সুজনবাবুর বয়স যখন 7-8 বছর, কোনো এক মন্দিরে মৎস্য খেয়ে বিষক্রিয়ায় তার মা বাবা দুজনেই মারা যান। অনাথ সুজনবাবুর ঠাঁই হয় তার একমাত্র পিসির বাড়িতে। ভালো মানুষ পিসেমশাই তাকে গ্রামের স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। কাছাকাছি বয়সের পিস্তুত দাদা দিদির সঙ্গে স্কুলে যাতায়াত করতেন সুজনবাবু। ওদের জন্য নিযুক্ত প্রাইভেট টিউটরের কাছে সন্ধেবেলায় পড়তে বসতেন, কিন্তু ওই বসাই হতো, কারণ পিসিমার একটার পর একটা কাজের হুকুম। পিসেমশাই বাড়িতে থাকলে হুকুমটা অবশ্য কিছু কম হতো, কারণ পিসেমশাইয়ের কড়া নির্দেশ ছিল লেখাপড়ার সময় কাউকে বিরক্ত করা চলবে না। যাই হোক, 5 মাস খাটতে হলেও ওই বয়সে সুজনবাবু বুঝে গেছিলেন এভাবেই তাকে বড় হতে হবে। গ্র্যাজুয়েট হবার পরে সেচ দপ্তরে একটা চাকরিও জুটে গেল তাঁর। জায়গাটা না গ্রাম না শহর, যা মাইনে পান তাতে তার একার চলার কোনো অসুবিধা তো হয়ই না, কিছুটা উদ্বৃত্তই থেকে যায়। বিয়ে করবেন না সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এক বয়স্ক মহিলা সকালের দিকে রান্না বান্না, ঘরের কাজকর্ম এসব করে দিয়ে যায়। অফিস থেকে ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায়। ওই সময়টা খুব ফাঁকা ফাঁকা লাগে বলে কিছুদিন ধরে ভাবছেন কিছু অভাবী পরিবারের বাচ্চাদের পড়াবেন, বিশেষ করে সেই সব বাচ্চাদের যাদের বাবা মায়েরা অভাবের তাড়নায় বাচ্চাদের দূরে কাজ করতে পাঠিয়ে দেয়। শিশু শ্রমিক বলা হয় যাদের। কোথায় গেল, কেমন থাকলো, সেসব জানারও আগ্রহ নেই মা বাবাদের। তাদের মাথা ব্যথা বাচ্চার রোজগারের টাকা। ভাবলে বাচ্চাগুলোর জন্য যেমন দুঃখ হয়, তেমনি রাগও হয় মা বাবাদের উপরে। কিন্তু সুজনবাবু ভাবলে কি হবে, এই না শহর না গ্রামে সেরকম বাচ্চাই খুঁজে পাচ্ছেন না। রোজ সকালে পুটিরামের চায়ের দোকানে চা খেতে খেতে এ গল্প সে গল্প করতে করতে এই কথাই আলোচনা করেন সুজনবাবু। পুটিরাম বলে, আপনার ইচ্ছাটা তো খুব ভালো বাবু, কিন্তু এ তল্লাটে একটাও গরিব ঘরের বাচ্চা ছেলে নেই, সব চলে গেছে বাইরে কাজ করতে। এই দেখুন না, আমার নিজেরই তো একটা হেল্পার দরকার। ভিড়ের সময় একা হিমশিম খেয়ে যায়, কখনো সখনো যদি বা কেউ জুটে যায় টেকেই না বেশি দিন। আপনার সামনেই তো কজন এলো আর কজন গেল। পুটিরাম ঠিকই বলেছে। গত 6 মাসের মধ্যে অন্তত 4 জন এসেছে এবং চলে গেছে। সুজনবাবুর এত মনে রাখার কারণ, যখনই পুটিরামের দোকানে কোনো বাচ্চা এসেছে দেখেছেন, মনে মনে ভেবে নিয়েছেন এই ছেলেটিকে লেখাপড়া শেখাতেই হবে। পুটিরামের কাছে সেই ইচ্ছা প্রকাশ করাতে পুটিরাম বলেছে, কটা দিন পেরোতে দিন বাবু, আদৌ টেকে কিনা দেখুন, তারপরে তো লেখাপড়ার কথা। আগেই লেখাপড়ার কথা বললে হয়তো পড়তে হবে এই ভয়েই কাজ ছেড়ে চলে যেতে পারে। হাবলা, মদন, টাবু, ঘনা, এই 4 জনের মধ্যে মদন একটু বেশি দিন ছিল। এদের প্রত্যেকের সঙ্গে কথা বলে সুজনবাবু একটা ব্যাপারে শিওর হয়ে গেছেন, এরা সবাই স্কুল ছুট বাচ্চা, লেখাপড়াকে এরা খুব ভয় পায়। তথাকথিত ভদ্রলোকের ঘরে লেখাপড়াকে ভয় পেলেও নিস্তার থাকে না। লেখাপড়া যে কতখানি প্রয়োজন সেটা অনিচ্ছুক শিশুদের ভেতরে ঢোকানোর চেষ্টা করা হয়, কিন্তু এদের ক্ষেত্রে তো তা হয় না। দিন মজুর বাবা কি বোঝাবে নিজের বাচ্চাকে, যেখানে নুন আনতে পান্তা ফুরায়। তবে এদের ঘরেও যেসব বাচ্চার নিজস্বতা আছে তারা সহজে স্কুল ছাড়তে চায় না। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে সমাজের মূল স্রোতে নিজেদের ঠিক জায়গা করে নেয়। সেই রকম বাচ্চারই খোঁজে আছেন সুজনবাবু, যাকে একটু এগিয়ে দিতে পারলে লড়াইটা কিছু সহজ হয়ে যাবে। বাজারে মাছ, সবজি, মিষ্টি এসব কিনতে গিয়ে দেখার চেষ্টা করেন কোনো শিশু শ্রমিক আছে কিনা। বাদলের সবজির দোকানে একটা বছর 10-এর ছেলেকে দেখে সুজনবাবু জিজ্ঞেস করলেন, আচ্ছা বাদল,
সন্ধ্যে 7টা সাড়ে 7টায় তো তোমার সবজির দোকান বন্ধ হয়ে যায়। তারপরে এই ছেলেটিকে একটু পাঠিয়ে দিও আমার কাছে, কাজের ফাঁকে লেখাপড়াও শেখা হয়ে যাবে। বাদল এত অবাক বোধহয় কোনোদিন আগে হয়নি। প্রথমে কিছুক্ষণ সুজনবাবুকে দেখল, তারপর ছেলেটার দিকে তাকিয়ে বলল, আপনার কি মাথা খারাপ হয়ে গেল? এই ছেলেটাকে খাওয়া পড়া আর নগদ মাইনেই বহাল করেছি। দোকান বন্ধ হয়ে গেলে কি হবে? বাড়িতে কাজ নাই? কি সবজি দেবো বলুন তাড়াতাড়ি, খদ্দের দাঁড়িয়ে আছে। সেদিন আর সুজনবাবুর সবজি কেনা হয়নি। যেখানেই বড় কোনো কনস্ট্রাকশন হচ্ছে খবর পান, সেখানে চলে যান। দেখতেও পান বাচ্চাদের দিয়ে কত কাজ করানো হচ্ছে। যেসব দলের সঙ্গে ওরা কাজ করতে আসে, সেরকম দলের এক পান্ডার সঙ্গে কথা বলেও দেখেছেন। লাভ তো হয়নি, উল্টে সুজনবাবুর দিকে এমন চোখে তাকিয়েছে যেন উনি একটা পাগল। ব্যঙ্গ করে বলেছে, কি যে বলছেন কিছুই বুঝলাম না। সারাদিন কাজ করে সন্ধেবেলায় ওরা খাবে দাবে ঘুমোবে তো নাকি? আপনার স্কুলে পড়তে যাবে কখন? পরদিন সকাল থেকে কাজ করবে কি করে? ওদের গার্জেনের হাতে থোক টাকা দিয়ে নিয়ে এসেছি, তাকে এই লেখাপড়া শেখানোর জন্যে? অপদস্থ সুজনবাবু পালিয়ে বেঁচেছেন। একদিন সুজনবাবুর কলিগ কমলবাবু বললেন, আপনি যে পথে হাঁটছেন তাতে আপনার স্বাদ কোনোদিন মিটবে বলে মনে হয় না। একটা পরামর্শ দিই, আপনি ওইসব শিশু শ্রমিক টমিক না খুঁজে বরং একটা অনাথ বাচ্চা মানুষ করার কথা ভাবুন। এদের তো তাও মা বাবা আছে। অনাথদের খুব দুর্দশা। এই তো আমার পাশের বাড়িতেই একটা ফ্যামিলি আছে। মাস 6 আগে ওদের বাড়িতে একটা বাচ্চা এসেছে। ওদের কোনো আত্মীয় ছেলে। ওর মা বাবা হঠাৎ মারা যাওয়াতে বাচ্চাটাকে ওরা নিয়ে এসেছে। তাই বলে ভাববেন না ভালোবেসে মানুষ করবে বলে নিয়ে এসেছে। ওকে দিয়ে বাসন মাজা কাপড় কাচা থেকে শুরু করে সব কাজ করাচ্ছে। এসব খবর আমার গিন্নির সৌজন্যে পাওয়া। এরকম কত বাচ্চা আছে যাদের জীবন শুরু হবার আগেই শেষ হয়ে যাচ্ছে। সুজনবাবুর চোখের সামনে ভেসে উঠল তার নিজের শৈশব। তিনিও তো অনাথ ছিলেন। তার সৌভাগ্য যে পিসেমশাইয়ের মতো একজন মানুষের কাছে তিনি আশ্রয় পেয়েছিলেন। কমলবাবু বোধহয় ঠিকই বলছেন। একটাও অনাথ বাচ্চাকে যদি তিনি মানুষ করতে পারেন তাহলে নিজেকে ধন্য মনে করবেন। আবার ভাবলেন, একটা শিশুকে মানুষ করা মানে তো শুধু সন্ধেবেলায় ফ্রি টাইমে পড়ানো নয়, তার যাবতীয় দায়িত্ব নেওয়া। তার মতো একা মানুষের পক্ষে সেটা কি করে সম্ভব? সুজনবাবু গভীর চিন্তায় মগ্ন দেখে কমলবাবু বললেন, কি মশাই, এত কি ভাবছেন? ভাবছি আপনার প্রস্তাবটা খুব ভালো, কিন্তু অনাথ শিশু জোগাড় করতে হলে তো সেই অনাথ আশ্রমে যেতে হবে, দত্তক নিতে হবে। এত হাঙ্গামা আমার মতো চাকুরিজীবী একা মানুষ কি করে সামলাবো? তা ভালো কিছু করতে গেলে তো হাঙ্গামা নিতেই হয়। দেখুন, ভেবে দেখুন, এটা তো আপনার কোনো ইমার্জেন্সি নয় যে না করতে পারলে জীবন ব্যর্থ হয়ে যাবে। ভেবে ভেবেই পেরিয়ে গেল আরও 3 মাস। প্রতি মাসের প্রথম রবিবারে সুজনবাবুর একটা বাঁধা ধরা ডিউটি থাকে। ভোরবেলায় ট্রেন ধরে পিসেমশাইয়ের সঙ্গে দেখা করতে যাওয়া। সারাদিন ওদের সঙ্গে কাটিয়ে বিকেলের দিকে ট্রেনে ফিরে আসেন। নিয়মিত আসা যাওয়া করতে করতে স্টেশনে যে 2-3খানা খাবার দাবারের দোকান আছে তাদের সঙ্গেও খুব খাতির সুজনবাবুর। ফেরার সময় স্টেশনে পা দিয়েই হরিহরের চায়ের দোকানে গিয়ে বসেন। হরিহর জানে তিনি কি খাবেন। আজও তার ব্যতিক্রম হলো না। হরিহরের দোকানের সামনে পাতা বেঞ্চে বসেই হুকুম করলেন, কি হরিহর, সব ভালো তো? আজ্ঞে, আপনাদের আশীর্বাদে সব ভালো। ময়দা মাখাই আছে, আলুর দমও রেডি, লুচিটা ভেজে দিচ্ছি, গরম গরম খাবেন। তখনই চোখে পড়ল বেঞ্চের একটা কোণে বসে আছে বছর 3-4-এর একটা ছোট্ট বাচ্চা। ময়লা হাফ প্যান্ট আর গেঞ্জি পরা, আলু থালু চুল। হরিহর লুচির প্লেটটা সুজনবাবুর হাতে দিতেই
প্লেটের দিকে তাকিয়ে বাচ্চাটা ঢোক গিলল। সেটা লক্ষ্য করে সুজনবাবু জিজ্ঞেস করলেন, হরিহর, এই বাচ্চাটা কার সঙ্গে এসেছে? হরিহর বলল, কার সঙ্গে এসেছে জানি না বাবু, একটা বাচ্চা মেয়েও আছে ওর সঙ্গে। আজ দোকান খোলার পর থেকেই দুজনকে দেখছি। বিক্রি নয় এটা বুঝতে পেরেছি, কারণ দোকানে এত লোক এলো গেল, কারোর কাছে ভিক্ষে চাইতে দেখিনি, সারাদিন কিছু খেতেও দেখিনি, এমনকি আমার কাছেও খাবার চাইনি। সুজনবাবু বাচ্চাটাকে জিজ্ঞেস করলেন, এই বাচ্চা, তুমি কার সঙ্গে এখানে এসেছো? আধো আধো গলায় বাচ্চাটা বলল, দিদির সঙ্গে। তোমার দিদি কোথায় গেল? কল থেকে জল আনতে। তোমাদের বাড়ি কোথায়? এ কথায় ভ্যাবলার মতো তাকিয়ে থাকলো বাচ্চাটা। হরিহর বলল, ও মনে হয় জানে না, বড্ড ছোট তো। সুজনবাবু বললেন, তুমি লুচি খাবে? ও আবার একটা ঢোক গিলে বলল, না, দিদি বকবে। দিদির কথা বলতে বলতে দিদি হাজির। তার বয়স বড়জোর 7। একটা অ্যালুমিনিয়ামের গ্লাসে স্টেশনের টিউবকল থেকে জল এনেছে ভাইয়ের জন্যে। জলটা এক নিমেষে ঢক ঢক করে খেয়ে ফেলল ভাই। সুজনবাবু হরিহরকে ভাই বোনের জন্য 2 প্লেট লুচি আলুর দম অর্ডার দিয়ে নিজের প্লেটে মন দিলেন। খেতে খেতেই মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? মেয়েটি বলল, আমার নাম মনু, ভাইয়ের নাম সোনু। তোমাদের বাড়ি কোথায়? হাওড়া। হাওড়ার কোথায়? জানি না, আমরা এখানে কাকার সঙ্গে এসেছি। কাকা কোথায়? জানি না, আমাদের মামার বাড়িতে নিয়ে যাবে বলে ট্রেনে করে এখানে নিয়ে এসেছে। তোরা এখানে একটু বস, আমি এক্ষুনি আসছি, একটা কাজ ছেড়েই আসছি। এইসব বলে সেই যে চলে গেল, আর এলো না। তোমাদের মা বাবা নেই? না, মা মরে গেছে, আর বাবা কোথায় পালিয়ে গেছে কেউ জানে না। আমরা কাকা কাকির সঙ্গে হাওড়ায় থাকি। কাকা একটা জুট মিলে কাজ করে। নাও, তোমাদের লুচি চলে এসেছে, আগে খেয়ে নাও। লজ্জা পাবার কিছু নেই, আরে আমিও তো একটা কাকু। কোনো দিকে না তাকিয়ে দুজনে এমনভাবে খেলো, সুজনবাবুর চোখে জল এসে গেল। ওদের খাওয়া হয়ে গেলে সুজনবাবু বললেন, তা তোমরা এখন কি করবে? কোথায় যাবে ভেবেছ? সন্ধে হতে আর বেশি দেরি নেই। রাত্রিবেলায় এসব দোকান বন্ধ হয়ে যাবে, কেউ থাকবে না স্টেশনে। তোমরা এত ছোট বাচ্চা, কি করবে বলো দেখি? মেয়েটি করুণ চোখে সুজনবাবুর দিকে তাকিয়ে বলল, আমরা এখন কি করব কাকু, আমাদের তো কেউ নেই। সুজনবাবু হরিহরকে বললেন, হরিহর, এদের আমি আজকের রাতটুকুর জন্যে আশ্রয় দিই, কি বলো তুমি? হরিহর বলল, তাই দিন বাবু, না হলে বেচারারা কোথায় যাবে? তোমাকে আমার নাম আর ঠিকানাটা ভালো করে লিখে দিয়ে যাচ্ছি। ওদের কাকা আর আসবে বলে মনে হয় না, তবু যদি আসে তাহলে আমার বাড়িতে পাঠিয়ে দিও। টেলিফোনে সব কথা শোনার পরে কমলবাবু বললেন, আপনি যা করেছেন আপনার উপযুক্ত কাজই করেছেন। তবে বন্ধু হিসেবে একটা সাজেশন দিই আপনাকে, আজকে রাতটা রেখে দিন। কাল সকালেই কিন্তু বাচ্চা দুটোকে নিয়ে লোকাল থানায় গিয়ে ইনফর্ম করতে হবে। ওদের কাকা নিশ্চয় নিজের ঘাট থেকে দায় নামাবার জন্যে 2 দুধের শিশুকে ওইভাবে স্টেশনে ফেলে রেখে গেছে। তবু দুরাত্মার যেমন ছলের অভাব হয় না, সাবধানেরও মার নেই। শেষে যদি বাচ্চা চুরির অপবাদ দেয়, দুঃখের শেষ থাকবে না। তার চেয়েও বড় কথা, আইন অনুযায়ী ওদের পুলিশের কাছেই জমা দেবার কথা। সুজনবাবু বললেন, আমিও এরকম ভাবনা চিন্তাই করছিলাম। আপনি খুব ভালো সাজেশন দিয়েছেন। কাল সকালেই আমি ওদের নিয়ে থানায় যাব। তবে কি বলুন তো, আমাদের পুলিশ ডিপার্টমেন্টের যা সুনাম, তাতে নেহাত প্রয়োজন না হলে কেউ পুলিশের দৌড় মারায় না। আমি জানি আমার কথা শুনে পুলিশ প্রথমে আমাকেই অ্যাকিউজ করবে, আগেই আপনার পুলিশের কাছে জমা দেওয়া উচিত ছিল, ইত্যাদি ইত্যাদি। কমলবাবু বললেন, তা বলতেও পারে, তবে দায় দায়িত্ব না নিয়ে পুলিশের এখন এমন হাল, যেচে ঝঞ্ঝাট নিতে চাইবে বলে মনে হয় না। মানে ওরা থানায় বাচ্চা দুটোকে রাখতে চাইবে না,
কিছু জিজ্ঞাসাবাদ করে বলে দেবে আমরা খোঁজ খবর করছি ওর কাকার, যথাসময়ে আপনাকে ইনফর্ম করে দেব। যাই হোক, দেখুন কি হয়। টেলিফোন ডেকে সুজনবাবু দেখলেন বসার ঘরের মেঝেতে বাচ্চা দুটো ঘুমিয়ে পড়েছে। মনুর হাতে যে ঝোলাটা ছিল দূরে পড়ে আছে। পরম মমতায় কোলে নিয়ে দুজনকে তক্তপোষের ওপরে শুইয়ে দিলেন সুজনবাবু। ওরা যা ক্লান্ত, রাতে ঘুম থেকে আর উঠবে বলে মনে হয় না। একটু বেশি রাতে খাওয়া দাওয়া সেরে বাইরের খোলা বারান্দায় এসে দাঁড়ালেন সুজনবাবু। কালো মেঘে ঢাকা অন্ধকার রাত, ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে। মিষ্টি ঠান্ডা হাওয়ায় শরীরটা জুড়িয়ে যাচ্ছে। তার মন বলছে সোনু মনু তার কাছেই থেকে যাবে। এত বড় পৃথিবীতে এই মুহূর্তে সুজনবাবু ছাড়া ওদের আর কেউ নেই। তিনি কি যেচে অকারণ ঝঞ্ঝাটে নিজেকে জড়িয়ে ফেলছেন? তা যদি হতো তাহলে তার মন নিশ্চয়ই বিদ্রোহ করত। ঠিক এরকম না হলেও তিনি তো চেয়েছিলেন শুধু জীবন ধারণের জন্য বাঁচা নয়, আরো কাউকে বাঁচার জন্য এগিয়ে দিতে। সোনু মনু যদি থেকে যায় তার কাছে, দুটো কচি চারা গাছে যদি ফুল ফোটাতে পারেন, তাহলে এই মানব জীবন সার্থক।